প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে নতুন ভিডিও লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে মেমারি গ্ল্যান্ড অর ব্রেস্ট। শুরুতে কিছু গল্প বলে নিচ্ছি। মেমারি গ্ল্যান্ডের ইতিপূর্বে আমার কাছে কোনো ফাইল ছিল না যা থেকে ভিডিও তৈরি করা যায়। তো সম্প্রতি ফাইলটা আমি তৈরি করেছি এবং এই ফাইলে ব্যবহার করার জন্য যে ছবিগুলো, তার জন্য আমাকে ইন্টারনেটের উপরে ভরসা করতে হয়েছে। গুগলের মধ্যে মেমারি গ্ল্যান্ড বা ব্রেস্ট লিখে সার্চ দিলে অনেকগুলো ব্রেস্টের ছবি ভেসে আসে, কিন্তু রিয়েল হিউম্যানের পিকচার ব্যবহার করাটা ইনডিসেন্ট দেখায় বলে আমি কার্টুন টাইপ ছবির উপরে ডিপেন্ড করতে চেয়েছি। এই ভিডিও ফাইলেও আমি তেমন ছবি ইউজ করেছি। আরেকটা বিষয় হচ্ছে, আমি আমার বাসায় যে রুমে ভিডিও তৈরি করি সেই রুমে আমার বড় মেয়ে পড়াশোনা করে। তো মাঝে মাঝে সে আর চোখে তাকায় এবং দেখে তার ফাদার কতগুলো ব্রেস্টের ছবি সামনে নিয়ে বসে আছে এবং সেগুলো খোঁজাখুঁজি করছে। অ্যাকচুয়ালি আমি কিন্তু ছবি কোনটা ব্যবহার করা যায় সেটাই খুঁজছিলাম। আল্লাহ মালুম সে কি ভেবেছে। প্রথমে ইন্ট্রোডাকশন। মেমারি গ্ল্যান্ড থাকে বাইলেটারি, দে ক্যান বি ফাউন্ড বাইলেটারালি, এই যে দুই পাশে আছে। ইন দ্য পেক্টোরাল রিজিয়ন, থাকে পেক্টোরাল রিজিয়নে। অফ বোথ সেক্স, তার মানে মেল ফিমেল উভয় ক্ষেত্রেই মেমারি গ্ল্যান্ড আছে। তার মানে এটা ভাবার কোনো কারণ নাই যে মেমারি গ্ল্যান্ড শুধুমাত্র ফিমেলের সম্পত্তি, এটা মেইলেও আছে। কিন্তু মেমারি গ্ল্যান্ড রুডিমেন্টারি ফর্মে থাকে কাদের ক্ষেত্রে? সেটা হচ্ছে ইন মেল অ্যান্ড ইন ইম্যাচিউর ফিমেল। ইম্যাচিউর ফিমেল বলতে বোঝাচ্ছে ফিমেল বিফোর পিউবার্টি। সো এই দুই ক্ষেত্রে মেমারি গ্ল্যান্ড ইম্যাচিউর ফর্মে থাকে। তবে মেইলের ক্ষেত্রে কখনো কখনো দেখা যায় মেমারি গ্ল্যান্ড এনলার্জ করে যায়, স্পেশালি হরমোনাল ইমব্যালেন্স হলে অথবা জেনেটিক অ্যাবনর্মালিটিস হলে, যেমন ক্লিনেফেল্টার সিনড্রোম হলে। এই ক্ষেত্রে মেমারি গ্ল্যান্ড এনলার্জ করে, তাকে বলে গাইনিকোম্যাস্টিয়া। আর ইম্যাচিউর ফিমেলের ক্ষেত্রে যদি মেমারি গ্ল্যান্ড এনলার্জ করে যায়, তাকে আমরা প্রিকশাস পিউবার্টি বলতে পারি। এখানে আমি একটা শব্দের প্রতি নজর দিচ্ছি, গাইনিকোম্যাস্টিয়া। উচ্চারণটা হবে গাইনিকোম্যাস্টিয়া। অনেকে এটাকে উচ্চারণ করে গাইনিকোমেশিয়া। এখানে টিটাকে তারা সাইলেন্ট করে ফেলে, উচ্চারণ করে না। অ্যাকচুয়ালি টি এখানে উচ্চারণটা সাইলেন্ট হবে না, টি উচ্চারণ হবে, এটা হবে গাইনিকোম্যাস্টিয়া। মেস্টা মানে হচ্ছে ব্রেস্ট, যেমন মেস্টেকটমি মানে ব্রেস্ট কেটে ফেলে দেওয়া, মেস্টাইটিস মানে হচ্ছে ব্রেস্টের ইনফ্লামেশন। সুতরাং গাইনিকোমেস্টিয়া হবে। আমাদেরকে এই ঝামেলাটা তৈরি করেছে একটা গাইড বই যার নাম রিফ্লেক্স। রিফ্লেক্স হচ্ছে ফিজিওলজির একটা গাইড বই। সেই বইতে প্রিন্টিং মিস্টেকের কারণে গাইনিকোমেস্টিয়া শব্দ থেকে টিটা অমিট হয়ে গিয়েছিল, তাদের বানানে টিটা ছিল না, সুতরাং সবাই গাইনিকোমেশিয়া উচ্চারণ করত সেটা দেখে। পরবর্তীতে সে যখন টিচার হয়েছে, তার স্টুডেন্টদেরকে গাইনিকোমেশিয়া বলে যাচ্ছে। সেই স্টুডেন্টরা যখন আবার টিচার হচ্ছে, তারা আবারও গাইনিকোমেশিয়া বলে যাচ্ছে। এইভাবে যুগ যুগ ধরে গাইনিকোমেশিয়া চলে আসছে আমাদের মাঝে। আমাদের একবারও খোঁজার প্রয়োজন বোধ করিনি যে আসলে শব্দটা কি গাইনিকোমেশিয়া নাকি মেস্টিয়া। ইভেন অনেক পোস্ট গ্রাজুয়েট করা লোকজনকে আমি দেখেছি যারা গাইনিকোমেশিয়া উচ্চারণ করতে। আমি সবার কাছে এই ভুলটা ভাঙানোর চেষ্টা করেছি। তারা তখন স্বীকার করেছে যে আসলে তারা তাদের স্যারের মুখ থেকে শুনেছে এটার উচ্চারণ হবে গাইনিকোমেশিয়া। তো আশা রাখি এই প্রসঙ্গ এখানেই সমাপ্তি হয়ে যাবে। এটাকে আমরা সবাই গাইনিকোমেস্টিয়া বলবো। তো মেমারি গ্ল্যান্ড রুডিমেন্টারি ফর্মে থাকে ইন মেল অ্যান্ড ইন ইম্যাচিউর ফিমেল। তো এটা ডেভেলপ করে কাদের ক্ষেত্রে? ডেভেলপ করে অ্যাডাল্ট ফিমেল এর মাঝে, অর ইন ফিমেল এট অর আফটার পিউবার্টি। এটাকে বলে থেলার্কি। আমরা জানি যে মেনস্ট্রুয়েশন শুরু হওয়াকে মেনার্কি বলে, পিউবিক হেয়ার ডেভেলপকে বলে পিউবার্কি। সিমিলারলি অ্যাড্রেনাল গ্ল্যান্ড যখন তার কাজ শুরু করে অ্যাড্রেনার্কি বলে। আর ব্রেস্ট যখন এনলার্জ করে তখন এই কন্ডিশনকে বলে থেলার্কি। যতটা এনলার্জমেন্ট হয় অ্যাট পিউবার্টি ওর আফটার পিউবার্টি, তার চেয়েও বেশি এনলার্জমেন্ট হয় অর মোর মার্কড হয় ইন প্রেগন্যান্সি এন্ড ল্যাকটেশন। মেমারি গ্ল্যান্ড হচ্ছে একটা মডিফাইড সোয়েট গ্ল্যান্ড, যদিও তার কোনো ক্যাপসুল থাকে না। আমরা জানি যে কোনো গ্ল্যান্ডের বাইরে একটা ক্যাপসুল থাকে আর ভিতরে থাকে গ্ল্যান্ডুলার সাবস্টেন্স। এই গ্ল্যান্ডুলার সাবস্টেন্সের দুটো পার্ট থাকে, প্যারেনকাইমা এবং স্ট্রোমা। কিন্তু মেমারি গ্ল্যান্ডে আমরা দেখি কোনো প্রকার ফাইব্রাস ক্যাপসুল থাকে না, তার বদলে থাকে বাইরে স্কিন। মেমারি গ্ল্যান্ড হচ্ছে একটা অ্যাক্সেসরি অর্গান অফ দি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম।
আমরা জানি রিপ্রোডাক্টিভ সিস্টেমের কাজ হচ্ছে রিপ্রোডাকশন, একটা অফস্প্রিং তৈরি করা। এই অফস্প্রিং কে তারপরে নিউট্রিশন দেওয়া। মেমারি গ্ল্যান্ড সেই নিউট্রিশন দেওয়ার কাজটাই করে থাকে। এই জন্য আমরা বলছি ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাক্সেসরি অর্গান অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম and it provide nutrition to the newborn baby in the form of the milk. So milk forme সে বেবিকে নিউট্রিশন দেয়। একজন টিচার স্টুডেন্টকে জিজ্ঞেস করেছিলেন যে এই যে আমাদের পট মিল্ক গুলো থাকে, কৌটার মাঝে যে মিল্ক থাকে, সেই মিল্কের সাথে হিউম্যান মিল্ক বা মাদার্স মিল্কের ডিফারেন্স কি? সেই স্টুডেন্ট উত্তর দিয়েছিল পটের মিল্ক বিড়াল খেতে পারে কিন্তু হিউম্যান মিল্ক বিড়াল খেতে পারে না। সো ভেরি ফানি আনসার। মেমারি গ্ল্যান্ডটা থাকে কোন জায়গায়? আমরা অলরেডি জেনেছি মেমারি গ্ল্যান্ড থাকে পেক্টোরাল রিজিয়নে। এখন আমরা কোন রিজিয়ন যদি স্টাডি করি, তার বাইরে থেকে ভিতরে যাই, সবার বাইরে পাবো স্কিন, দেন সুপারফিশিয়াল ফাসা, দেন ডিপ ফাসা, দেন মাসল, দেন বোন, এই ফর্মটা পাওয়া যায়। এখন মেমারি গ্ল্যান্ডটা তাহলে কোন জায়গায় থাকে? সে থাকে সুপারফিশিয়াল ফাসাতে। সো মেমারি গ্ল্যান্ড থাকে মেইনলি ইন দা সুপারফিশিয়াল ফাসা অফ দি পেক্টোরাল রিজিয়ন। সুপারফিশিয়াল ফাসা মানে ডিপ ফাসার বাইরে থাকে। তবে মেমারি গ্ল্যান্ডের ছোট্ট একটা পার্ট ডিপ ফাসার নিচে চলে যাবে, ভিতরে ঢুকে পড়বে, সেটা আমরা এখন দেখব। প্রথমে আমরা মেমারি গ্ল্যান্ডকে ভাগ করব দুটো লাইন দিয়ে, একটা ভার্টিক্যাল লাইন আর একটা হরাইজন্টাল লাইন দিয়ে। তখন দেখবো চারটা কোয়াড্রেন্টে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে আপার মিডিয়াল অর সুপার মিডিয়াল কোয়াড্রেন্ট, লোয়ার মিডিয়াল অর ইনফারো মিডিয়াল কোয়াড্রেন্ট, দেন এটা হচ্ছে আপার ল্যাটারাল অর সুপার ল্যাটারাল কোয়াড্রেন্ট, ইনফারো ল্যাটারাল অর লোয়ার ল্যাটারাল কোয়াড্রেন্ট। আমরা দেখতে পাচ্ছি সুপারোল্যাটারাল অর আপার ল্যাটারাল কোয়াড্রেন্ট থেকে একটা প্রজেকশন তৈরি হচ্ছে। এই প্রজেকশনটার নাম হচ্ছে এক্সিলারি টেইল অফ স্পেন্স। এই প্রজেকশনটা এক্সিলারি ফাসার একটা ওপেনিং যার নাম ফোরামেন অফ লেঙ্গার, সেটার মধ্য দিয়ে আলটিমেটলি ডিপ ফাসার নিচে চলে যায়। এই রিজিয়নের ডিপ ফাসার নাম হচ্ছে এক্সিলারি ফাসা। সুতরাং আমরা বুঝলাম মেইনলি মেমারি গ্ল্যান্ড থাকে সুপারফিশিয়াল ফাসাতে, যদিও তার ছোট্ট একটা অংশ, তার নাম হচ্ছে এক্সিলারি টেইল অফ দি স্পেন্স, সেই অংশটুকু চলে যাবে এক্সিলাতে থ্রু দা ওপেনিং ইন দা এক্সিলারি ফাসা। সেই ওপেনিংটার নাম হচ্ছে ফোরামেন অফ লেঙ্গার। সো দ্যাট ইজ দা এক্সিলারি টেইল। এখন আমরা জানি যে মেমারি গ্ল্যান্ডে টিউমার হয় যাকে বলে ব্রেস্ট টিউমার। এই ব্রেস্ট টিউমারটা এক্সিলারি টেইলেও হতে পারে। সুতরাং কোনো পার্সনের ব্রেস্টের মেইন জায়গাতে কোনো টিউমার নাই, এর মানে এই না তার এক্সিলারি টেইলে টিউমার হতে পারে না, সেখানেও হতে পারে। So axillary tail is the site of high percentage of breast tumor. আমাদের জানতে হবে মেমারি গ্ল্যান্ডের শেপ কি। এখন শেপটা কাদের ক্ষেত্রে জানবো? এটা জানবো হচ্ছে ইন কেস অফ দি অ্যাডাল্ট ফিমেল। সো অ্যাডাল্ট ফিমেলে মেমারি গ্ল্যান্ডের শেপ হেমিস্ফেরিক্যাল হতে পারে, কনিক্যাল হতে পারে, পেন্ডুলাস হতে পারে, তার মানে এটা ভেরিয়েবল। নাও এক্সটেনশন। এক্সটেনশনটা জানবো দুই ভাবে, একটা হচ্ছে ভার্টিক্যাল এক্সটেনশন, হরাইজন্টাল এক্সটেনশন। এখানে দেখতে পাচ্ছি দিস ইজ দ্য সেকেন্ড রিব, দিস ইজ দ্য সিক্সথ রিব। তার মানে মেমারি গ্ল্যান্ড ভার্টিক্যালি এক্সটেন্ড করে ফ্রম সেকেন্ড রিব টু সিক্সথ রিব ইন দ্য মিড ক্লেভিকুলার লাইন। আর মেমারি গ্ল্যান্ড হরাইজন্টালি এক্সটেন্ড করে ফ্রম দ্য ল্যাটারাল বর্ডার অফ দি স্টারনাম থেকে আপ টু মিড এক্সিলারি লাইন অ্যালং দ্য ফোর্থ রিব। সো দ্যাট ইজ দ্য এক্সটেনশন। নাও মেমারি গ্ল্যান্ডের ডিপ রিলেশন জানতে চাই। স্টোমাকের পিছন দিকে যারা ছিল তাকে বলতাম স্টোমাক বেড। সিমিলারলি টনসিলে ল্যাটারালি যারা ছিল, যার উপরে টনসিল ছুঁয়ে থাকে, তার নাম টনসিলার বেড। একই রকম ভাবে মেমারি গ্ল্যান্ডের পিছনে যারা যারা থাকে তাদেরকে বলে মেমারি বেড। তো এই মেমারি বেডে কে আছে? প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা হোয়াইটিশ এরিয়া দেখানো হচ্ছে, তার নাম রেট্রো মেমারি স্পেস। এই রেট্রো মেমারি স্পেসে থাকে লুজ এরিওলার টিস্যু। আর এই লুজ এরিওলার টিস্যু তাকে বলে মেমারি গ্ল্যান্ড। কোন ফিমেল যখন দৌড়ায় বা লাফালাফি করে তখন মুভ করে। তার নিচে থাকে হচ্ছে একটা ফাসা যার নাম পেক্টোরাল ফাসা। পেক্টোরাল ফাসা হচ্ছে একটা ডিপ ফাসা। দেন আমরা পাবো তিনটা মাসল। মাসল গুলো কি কি? প্রথম যে মাসলটা পাবো তার নাম পেক্টোরালিস মেজর। সো দিস ওয়ান ইজ দা পেক্টোরালিস মেজর। তারপরে পাই সিরাটাস ইন্টেরিয়র, আর পাই এক্সটার্নাল অবলিক মাসল অফ দি অ্যাবডোমেন। সো এই তিনটা মাসল পাবো মেমারি গ্ল্যান্ডের পিছনে। চলে আসলাম স্ট্রাকচারের মাঝে। বলা যায় আন্ডার গ্রাজুয়েট এক্সামিনেশনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে স্ট্রাকচার অফ দি মেমারি গ্ল্যান্ড। মেমারি গ্ল্যান্ডের স্ট্রাকচারকে আমরা তিনটা হেডলাইনে ভাগ করব। একটা হচ্ছে স্কিন, পেরেনকাইমা এন্ড স্ট্রোমা। চলে আসলাম স্কিনের মাঝে। আমি যে ছবি ইউজ করছি এগুলো কার্টুন টাইপ ছবি, কারণ
রিয়েল হিউম্যান পিকচার যদি ইউজ করি তাহলে ইউটিউব আমাকে এই ভিডিওটি আপলোডই করতে দিবে না নুডিটির অভিযোগে। সো আমরা এই ছবিতে সন্তুষ্ট থাকতে হচ্ছে। প্রথমে স্কিন, এই স্কিনটা হচ্ছে মেমারি গ্ল্যান্ড বা ব্রেস্টের কাভারিং হিসেবে কাজ করে এবং এই স্কিনটা অন্যান্য জায়গার স্কিনের মতোই, তবে এই স্কিনে কিছু ফিচার পাওয়া যাবে। নাম্বার 1 ফিচার হচ্ছে নিপল, দিস ওয়ান, আর নাম্বার 2 হচ্ছে তার চারপাশে ডার্ক যে রিজিয়ন তার নাম এরিওলা। সো নিপল এবং এরিওলা হচ্ছে দুটো স্পেশাল ফিচার অফ দি স্কিন। নিপলে চলে আসলাম। নিপল হচ্ছে একটা কনিক্যাল প্রজেকশন, কোথায় থাকে? জাস্ট বিলো দ্য সেন্টার অফ দি ব্রেস্ট, সেন্টারে ঠিক নিচে, ইউজুয়ালি at the level of the fourth intercostal space এবং এই নিপলকে 15 থেকে 20টা ল্যাক্টিফেরাস ডাক্ট এসে পিয়ার্স করে বা নিপলের মাঝে ওপেন করে। নিপলের মাঝে আমরা কিছু স্মুথ মাসল পাবো, কিছু সার্কুলার স্মুথ মাসল থাকে যে মাসলগুলো কন্ট্রাক্ট করলে নিপল ইরেক্ট হয়, স্টিফ হয়, আর কিছু লঙ্গিটিউডিনাল স্মুথ মাসল পাবো যেগুলো কন্ট্রাক্ট করলে নিপল রিট্রাক্ট করে, ছোট হয়ে যায়। এরকম আমরা স্মুথ মাসল পাই এবং এই নিপলটা হাইলি ইনারভেটেড বাই সেন্সরি নার্ভ এন্ডিং। এই যে হাইলি ইনারভেটেড, এটা দুই ক্ষেত্রে কাজে লাগে। এক নাম্বার, বেবির মিল্ক সাকিং এর সময় বেবি যখন মিল্ক সাক করবে তখন এই নার্ভ এন্ডিং গুলো স্টিমুলেটেড হয়, সেই ইনফরমেশনটা চলে যাবে ব্রেইনে, ব্রেইনে গিয়ে এটা যাবে হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে, পোস্টেরিয়র পিটুইটারি থেকে অক্সিটোসিন হরমোন রিলিজ হবে, ব্লাডের মধ্য দিয়ে সেই হরমোনটা মেমারি গ্ল্যান্ডে আসবে, এসে সে মায়োএপিথেলিয়াল সেলকে কন্ট্রাক্ট করাবে। মায়োএপিথেলিয়াল সেল যদি কন্ট্রাক্ট করে তখন মিল্ক ইজেকশন হবে। এই যে রিফ্লেক্সটা হচ্ছে তার নাম মিল্ক ইজেকশন রিফ্লেক্স অর মিল্ক লেট ডাউন রিফ্লেক্স। এই রিফ্লেক্সের জন্য নিপলের হাই ইনারভেশন খুবই ইম্পর্টেন্ট। 2 নাম্বার হচ্ছে যখন হাজব্যান্ড ওয়াইফ খুব ঘনিষ্ঠ হয় তখন এই নিপলের হাই ইনারভেশনটা এরোজলে হেল্প করে, ওইদিকে আমরা না গেলাম। 2 নাম্বার ইম্পর্টেন্ট রিজিয়ন হচ্ছে এরিওলা। নিপলের চারপাশে থাকে যে ডার্ক সার্কুলার হেয়ারলেস পিগমেন্টেড স্কিন থাকে সারাউন্ডিং দ্য বেস অফ দি নিপল, তার নামই হচ্ছে এরিওলা। এখন এরিওলাতে যে কালার পাওয়া যায় এই কালারটা ডিপেন্ড করে ফিমেলের কমপ্লেকশন, মানে ফিমেলের বডি কালারের উপর এই কালারটা ডিপেন্ড করবে, ঠিক আছে? যারা হোয়াইট কমপ্লেকশন থাকে তাদের এরিওলা কিঞ্চিত পিঙ্ক কালার হতে পারে, বাট যত প্রেগনেন্সির দিকে যাবে তখন সেই কালারটা ডার্ক হয়ে যায় এবং এরিয়াটাও এনলার্জ করে এবং এই এনলার্জমেন্ট এবং পিগমেন্টেশনটা ইরিভার্সিবল, আর আগের অবস্থায় ফিরে আসে না। এরিওলার যে আউটার মার্জিন, এই আউটার মার্জিনে কিছু গ্ল্যান্ড পাওয়া যায়। এই গ্ল্যান্ডগুলো হচ্ছে মডিফাইড সিবাসিয়াস গ্ল্যান্ড। আমরা একটু মনে করিয়ে দিচ্ছি, মেমারি গ্ল্যান্ড নিজে হচ্ছে মডিফাইড সোয়েট গ্ল্যান্ড, কিন্তু তার এরিওলার চারপাশে থাকে কিছু মডিফাইড সিবাসিয়াস গ্ল্যান্ড এবং এই গ্ল্যান্ডগুলো আমরা দেখব প্রেগন্যান্সি এবং ল্যাকটেশনের সময় আরো বেশি এনলার্জ করে এবং বড় বড় হয়ে যায়, তখন এগুলোকে বলে মন্টোগমারিস টিউবারকল। তো এগুলোর ইম্পর্টেন্স কি? এই মন্টোগমারিস টিউবারকল গুলো অ্যাকচুয়ালি এক ধরনের অয়েলি সিক্রেশন করে। আমরা জানি সিবাসিয়াস গ্ল্যান্ডের সিক্রেশনটা সিবাম, যেটা একটা অয়েলি সিক্রেশন। সো এই মন্টোগমারিস টিউবারকল থেকে এক ধরনের অয়েলি সিক্রেশন হয় যেটা নিপল এবং এরিওলাকে লুব্রিকেট করে। এতে লাভটা কি হয়? নিপল বা এরিওলা ড্রাই হয় না, ক্র্যাক করে না, ফেটে যায় না। এই জন্য এটা একটা প্রোটেক্টিভ মেকানিজম। এখন এই যে এরিওলা, আমরা জানি এরিওলা হচ্ছে একটা মডিফাইড স্কিন, স্কিনেরই একটা মডিফিকেশন। নর্মালি স্কিনের নিচে ফ্যাট থাকে, সাবকিউটেনিয়াস ফ্যাট যাকে বলে, এবং এই ফ্যাটটা থাকে সুপারফিশিয়াল ফাসাতে, কিন্তু এরিওলা রিজিয়নে যে স্কিন থাকে তার নিচে কোনো ফ্যাট থাকে না। তাহলে এরিওলাতে কোনো ফ্যাট থাকে না, এটা আমরা জানলাম। এবং এরিওলার নিচে আমরা দেখব ল্যাক্টিফেরাস ডাক্ট এনলার্জ করে সাইনাস তৈরি করে, যার নাম ল্যাক্টিফেরাস সাইনাস। আর এরিওলার নিচে আমরা দেখব সাব এরিওলার লিম্ফেটিক প্লেক্সাস পাওয়া যায়, তারপরে পাওয়া যাবে একটা ভিনাস প্লেক্সাস, তার নাম সার্কুলাস ভেনোসাস। সো এরিওলা রিজিয়নের নিচে কি নাই? সেটা হচ্ছে ফ্যাট। আর আছে কি? 3টা জিনিস থাকে, ল্যাক্টিফেরাস সাইনাস, সাব এরিওলার লিম্ফেটিক প্লেক্সাস এবং
সার্কুলাস ভেনোসাস নামে ভেনাস প্লেক্সাস থাকে। সাধারণত কোনো বাচ্চা যখন মায়ের দুধ পান করে, ছোট বেবি, শুধু নিপল সাক করলে কিন্তু হবে না, মাদেরকে শিখতে হয় কিভাবে বাচ্চাকে দুধ খাওয়াতে হয়। সেক্ষেত্রে সেই বাচ্চাকে তো এরিওলা সহ মুখের ভিতরে দিতে হয়, তাহলেই সে দুধ পাবে। আদারওয়াইজ খুব বেশি দুধ কিন্তু আসবে না, শুধু নিপল সাক করলে খুব বেশি দুধ আসবে না। স্কিন ছাড়া আরেকটা পার্ট হচ্ছে মেমারি গ্ল্যান্ডের ক্ষেত্রে প্যারেনকাইমা। আমরা জানি যে কোনো গ্ল্যান্ডের বাইরে একটা ক্যাপসুল থাকে আর ভিতরে থাকে গ্ল্যান্ডুলার সাবস্টেন্স, যার দুটো পার্ট, একটা হচ্ছে প্যারেনকাইমা আর একটা স্ট্রোমা। কিন্তু মেমারি গ্ল্যান্ডে তো কোনো ক্যাপসুল নাই, তার বাইরে আছে স্কিন। স্কিন আলাপ করে ফেলেছি, এখন চলে আসলাম প্যারেনকাইমাতে। একটা গ্ল্যান্ডের প্যারেনকাইমা মানে ইপিথেলিয়াল পার্ট, যে পার্টটা মূল কাজ করে। দ্যাট ইজ গ্ল্যান্ডের মূল কাজ যে পার্টটা করবে সেটা তার এপিথেলিয়াল পার্ট, তার নামই হচ্ছে প্যারেনকাইমা। সো মেমারি গ্ল্যান্ডের প্যারেনকাইমার কাজই হচ্ছে মিল্ক সিক্রেট করা, টু ফিড দ্য নিউবর্ন বেবি। এবং এই প্যারেনকাইমাটা আমরা দেখব 15 থেকে 20টা পিরামিডাল লোবে সাজানো থাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি, এই একটা পিরামিডাল লোব, 2টা, 3টা, 4টা, এরকম 15 থেকে 20টা পিরামিডাল লোব ফর্মে এই মেমারি গ্ল্যান্ডটা সাজানো থাকে। এবং প্রত্যেকটা লোব থেকে মিল্ক ড্রেন করে নিয়ে আসে একটা লেকটিফেরাস ডাক্ট। এই ডাক্টটার নাম লেকটিফেরাস ডাক্ট। এখন আমাদের লোব আছে 15 থেকে 20টা, তাইলে 15 থেকে 20টা ডাক্ট পাওয়া যাবে, লেকটিফেরাস ডাক্ট। এই ডাক্টগুলো এসে ওপেন করবে এট দ্য সামিট অফ দ্য নিপল। তবে ওপেন করার আগে এরিওলা ঠিক নিচে আমরা দেখব এই লেকটিফেরাস ডাক্ট একটা সোয়েলিং তৈরি করে বা এক্সপানশন তৈরি করে। এই জায়গাটার নামই হচ্ছে লেকটিফেরাস সাইনাস। এই লেকটিফেরাস সাইনাসটা মিল্কের স্টোর হিসেবে কাজ করে, এখানে মিল্ক জমা থাকে এবং এই জায়গাটা এরিওলা ঠিক নিচে থাকে। এই জন্য আমি বলেছিলাম নিপল এবং এরিওলা সহ সাক করতে হবে। আবার প্রত্যেকটা লোব ডিভাইড করা থাকে ইনটু লোবিউলস। এটা আমরা একটা লোব দেখাচ্ছি, এই এক একটা লোবে আবার থাকে লোবিউলস, এগুলো এক একটা লোবিউলস। এবং লোবিউলটা তৈরি হয় কতগুলো অ্যাসাইনি দিয়ে, এই যে ছোট ছোট, এগুলোকে বলে অ্যাসাইনি। সুতরাং আমরা দেখছি একটা লোবের ভিতরে অনেকগুলো লোবিউল আছে, লোবিউলের মাঝে আবার আছে অ্যাসাইনি। সুতরাং হিস্টোলজিক্যালি আমরা বলতে পারি মেমারি গ্ল্যান্ড হচ্ছে একটা কম্পাউন্ড টিউবিউলো অ্যালভিওলার গ্ল্যান্ড অর কম্পাউন্ড টিউবিউলো এসিনার গ্ল্যান্ড। এবার আমরা জানবো মেমারি গ্ল্যান্ডের উপরে কি কি হরমোন কাজ করে। অনেক সময় এগুলো রিটেনে দিয়ে বসে 1 মার্কের প্রশ্ন হিসেবে। মেমারি গ্ল্যান্ড ডেভেলপমেন্টের সাথে কিছু হরমোন জড়িত, দেন ল্যাকটেশনের সাথে কিছু হরমোন জড়িত আছে। তা আমরা দুই ভাবেই বলবো। ডেভেলপমেন্টের সাথে যে হরমোনগুলো লাগবে সেটা হচ্ছে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন। যে ইস্ট্রোজেন প্রজেস্টেরন সেই পার্সনের গোনাড মানে ওভারি থেকে আসে। সুতরাং ওভারি থেকে আসা ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন এটা প্যারেনকাইমার উপরে কাজ করে। দেন প্রেগন্যান্সি পিরিয়ডে প্লাসেন্টা থেকে আসা ইস্ট্রোজেন প্রজেস্টেরনও মেমারি গ্ল্যান্ডের উপরে কাজ করবে। দেন গ্রোথ হরমোন সে মেমারি গ্ল্যান্ডের গ্রোথে হেল্প করবে। দেন একটা পার্সনের মিল্ক ফরমেশনের জন্য লাগে প্রোল্যাকটিন, আর মিল্ক ইজেকশনের জন্য লাগবে অক্সিটোসিন। সুতরাং প্রোল্যাকটিন ইজ দ্য হরমোন ফর মিল্ক সিনথেসিস অর মিল্ক প্রোডাকশন, আর অক্সিটোসিন ইজ দ্য হরমোন ফর মিল্ক ইজেকশন। এটা মনে রাখতে হবে। এছাড়া অনেক সময় কোনো নিউবর্ন বেবির ক্ষেত্রে দেখা যায় ম্যাটার্নাল যে ইস্ট্রোজেন প্রজেস্টেরন, স্পেশালি ম্যাটার্নাল ইস্ট্রোজেন সেই বাচ্চার ব্লাডে চলে আসে, এসে সেই বেবির মেমারি গ্ল্যান্ডের উপরে স্টিমুলেট করে এবং বেবির মেমারি গ্ল্যান্ড থেকে জাস্ট আফটার বার্থ কিছু ফ্লুইড বের হতে পারে। এটাকে বলে উইচেস মিল্ক। এটা ম্যাটার্নাল ইস্ট্রোজেনের কারণে হয়ে থাকে। চলে আসলাম স্ট্রোমাতে। স্ট্রোমা হচ্ছে কোন গ্ল্যান্ডের সাপোর্টিং এলিমেন্ট, আর এই সাপোর্টিং এলিমেন্টটা তৈরি করে কানেকটিভ টিস্যু। So stroma forms the supporting framework of the mammary gland or breast. It is partly fibrous and partly fatty. তার মানে স্ট্রোমা দুই রকমের, একটা হচ্ছে ফাইব্রাস স্ট্রোমা আর একটা ফ্যাটি স্ট্রোমা। ফাইব্রাস স্ট্রোমা কন্ডেন্স করে কতগুলো সেপ্টা বা লিগামেন্ট তৈরি করে, এদের নাম সাসপেন্সরি লিগামেন্টস অফ কুপার।
এই যে গ্রিন কালার এগুলো হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট অফ কুপার। এই লিগামেন্টের কাজ কি? দে কানেক্ট পেরেনকাইমা টু দ্য ওভারলাইং স্কিন অর আন্ডারলাইং পেক্টোরাল ফাসা। এইভাবেই সে গ্ল্যান্ডকে সাপোর্ট দিয়ে থাকে। অনেক সময় ক্যান্সার হলে দেখা যায় এই লিগামেন্ট গুলোকে ক্যান্সার সেল ইনভলভ করে ফেলে, লিগামেন্ট তখন সংকোচন হয়, আর লিগামেন্ট সংকোচন হলে মেমারি গ্ল্যান্ডের স্কিনের মাঝে ডিম্পল ডেভেলপ করে। সো কোনো ফিমেলের মেমারি গ্ল্যান্ডে হঠাৎ কোনো ডিম্পল যদি তৈরি হয় তাহলে এটা খুবই সাসপিশিয়াস, এটা সন্দেহজনক, চেক করতে হবে তার এই প্রবলেম হয়েছে কিনা। এখন এই সাসপেন্সরি লিগামেন্ট মেমারি গ্ল্যান্ডের প্রোটিউবারেন্স এই অবস্থাটাও মেনটেন করে। যখন এজ বেড়ে যাবে তখন এই সাসপেন্সরি লিগামেন্ট গুলো লেক্স হয়ে যায়, আলটিমেটলি ব্রেস্ট পেন্ডুলাস হয়ে যায়। আরেকটা স্ট্রোমা হচ্ছে ফ্যাটি স্ট্রোমা। দিস ফ্যাটি স্ট্রোমা ফর্মস দ্য মেইন বাল্ক অফ দ্য ব্রেস্ট অর মেমারি গ্ল্যান্ড। এই ফ্যাটটা সব জায়গাতেই থাকে মেমারি গ্ল্যান্ডের এক্সেপ্ট নিপল এন্ড এরিওলা, এই দুই জায়গাতে কোনো ফ্যাট থাকে না। চলে আসলাম আর্টেরিয়াল সাপ্লাই অফ দি মেমারি গ্ল্যান্ডে। মেমারি গ্ল্যান্ডের আর্টেরিয়াল সাপ্লাই তিনটা সোর্স থেকে আসে। এক নাম্বার হচ্ছে ইন্টারনাল থোরাসিক আর্টারি, তার পারফোরেটিং ব্রাঞ্চ। ইন্টারনাল থোরাসিকের পারফোরেটিং ব্রাঞ্চ এরা মেমারি গ্ল্যান্ডকে সাপ্লাই দিবে। দেন এক্সিলারি আর্টারির তিনটা ব্রাঞ্চ, একটা হচ্ছে সুপিরিয়র থোরাসিক আর্টারি, ল্যাটারাল থোরাসিক আর্টারি, অ্যাক্রোমিও থোরাসিক আর্টারি, এই তিন ব্রাঞ্চও সাপ্লাই দিবে। দেন পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারির ল্যাটারাল ব্রাঞ্চ, তারাও সাপ্লাই দিবে মেমারি গ্ল্যান্ডকে। তাইলে মেমারি গ্ল্যান্ডের আর্টেরিয়াল সাপ্লাই মিডিয়াল থেকে আসে ইন্টারনাল থোরাসিকের পারফোরেটিং ব্রাঞ্চ, ল্যাটারাল থেকে আসে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারির ল্যাটারাল ব্রাঞ্চ, আর উপর দিক থেকে আসে এক্সিলারি আর্টারির তিনটা ব্রাঞ্চ, সুপিরিয়র থোরাসিক আর্টারি, ল্যাটারাল থোরাসিক আর্টারি, অ্যাক্রোমিও থোরাসিক আর্টারি। এখন যদি আমরা যাই ভিনাস ড্রেনেজে, আলটিমেটলি সেই তিন ভেইনেই ড্রেন করবে। একটা হচ্ছে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারনাল থোরাসিক ভেইন, এক্সিলারি ভেইনে। কিন্তু তার আগে ভেইন গুলো একটা প্লেক্সাস তৈরি করে এরিওলার নিচে, তার নাম সার্কুলাস ভেনোসাস। দেন এই প্লেক্সাস থেকে কতগুলো ভেইন এরাইজ করবে, সেই ভেইন গুলো আলটিমেটলি ড্রেন করবে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইনে, এক্সিলারি ভেইনে এবং ইন্টারনাল থোরাসিক ভেইনে। তো যে ভেইন গুলো ড্রেন করলো পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইনে, সেই পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন আলটিমেটলি ব্লাড নিয়ে এজাইগোস ভেইনে যাবে। এজাইগোস ভেইনের সাথে আবার ইন্টারনাল ভার্টিব্রাল ভিনাস প্লেক্সাসের কমিউনিকেশন আছে। আবার ইন্টারনাল ভার্টিব্রাল ভিনাস প্লেক্সাস ইন্ট্রাক্রেনিয়াল ভেইনের সাথে কমিউনিকেট করে। তার মানে মেমারি গ্ল্যান্ডে যদি কখনো ক্যান্সার হয়, সেই ক্যান্সার সেলগুলো পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন দিয়ে, এজাইগোস ভেইন দিয়ে, ভার্টিব্রাল ভিনাস প্লেক্সাসের মাধ্যমে ইন্ট্রাক্রেনিয়ালি স্প্রেড করতে পারে। এইটুকুর জন্যই এত কিছু কথা বলা। নাও আমরা জানবো মেমারি গ্ল্যান্ডের নার্ভ সাপ্লাই কি। মেমারি গ্ল্যান্ডে স্কিন আছে, স্কিনের নার্ভ সাপ্লাই লাগবে। মেমারি গ্ল্যান্ড তো থাকে পেক্টোরাল রিজিয়নে, রিবের উপরে থাকে, রিবগুলোর উপরে, মাসলের উপরে। সো এই রিবগুলোর ফাঁকে থাকে ইন্টারকোস্টাল স্পেস, সেই ইন্টারকোস্টাল স্পেসে ইন্টারকোস্টাল নার্ভ থাকে। তাহলে আমরা বুঝলাম মেমারি গ্ল্যান্ড নার্ভ সাপ্লাই পাবে বাই দা ইন্টারকোস্টাল নার্ভ। ইন্টারকোস্টাল নার্ভ কোনগুলো দিয়ে পায়? 4 to 6 ইন্টারকোস্টাল নার্ভ দিয়ে মেমারি গ্ল্যান্ড সাপ্লাই পায়। কোন কোন ব্রাঞ্চ দিয়ে? এই ব্রাঞ্চটার নাম হচ্ছে এন্টেরিয়র কিউটেনিয়াস ব্রাঞ্চ, আর এটার নাম ল্যাটারাল কিউটেনিয়াস ব্রাঞ্চ। সো মেমারি গ্ল্যান্ড সাপ্লাই পাবে anterior cutaneous and lateral cutaneous branch of the 4 to 6 intercostal nerve দিয়ে। এই সাপ্লাইটা হবে মেইনলি সেন্সরি সাপ্লাই, সাথে এর মধ্য দিয়ে সিম্পাথেটিক ফাইবার পাস করে, যে ফাইবার গুলো স্কিনের সুডোমোটর সাপ্লাই দেয়, ভেসোমোটর সাপ্লাই দেয়, পাইলোমোটর সাপ্লাই দেয়। আন্ডার গ্রাজুয়েট পরীক্ষায় রিটেনের জন্য দ্বিতীয় আরেকটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে লিম্ফেটিক ড্রেনেজ অফ দি মেমারি গ্ল্যান্ড। সো মেমারি গ্ল্যান্ডের লিম্ফেটিক ড্রেনেজটা খুব ভালোভাবে জানতে হবে। ক্লিনিশিয়ানদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই লিম্ফেটিক ড্রেনেজের সাথে কার্সিনোমা স্প্রেড করার সম্পর্ক আছে। সো আমাদেরকে ভালোভাবে লিম্ফেটিক ড্রেনেজ জানতে হবে। লিম্ফেটিক ড্রেনেজ স্টাডি করার জন্য আমরা দুটো হেডলাইন ফলো করব, একটা হচ্ছে লিম্ফ নোড আর একটা লিম্ফেটিক্স লিম্ফ ভেসেলস। প্রথমে যাচ্ছি লিম্ফ নোড।
কোন কোন লিম্ফ নোড জড়িত মেমারি গ্ল্যান্ডের লিম্ফ্যাটিক ড্রেনেজের সাথে? এক নম্বরে আসবে এক্সিলারি নোড। এই এক্সিলারি নোডেই প্রায় 75% লিম্ফ ড্রেন করে। তারপরে আসবে ইন্টারনাল মেমারি বা ইন্টারনাল থোরাসিক নোড। এই নোডে 20% লিম্ফ ড্রেন করে। তারপরে আসবে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল নোড, যেখানে 5% লিম্ফ ড্রেন করে। আর কিছু লিম্ফ চলে যাবে সুপ্রাক্লেভিকুলার নোডে, তারপরে সেফালিক বা ডেল্টোপেক্টোরাল নোডে। আবার কিছু লিম্ফ চলে যাবে কোন প্লেক্সাসে। কোন প্লেক্সাসে যায়? সাব ডায়াফ্রামেটিক লিম্ফ প্লেক্সাস, সাবপেরিটোনিয়াল লিম্ফ প্লেক্সাসে। এই পদ্ধতিতে কিছু লিম্ফ চলে যায় অ্যাবডোমেনের মাঝে। আর লিম্ফেটিক সম্পর্কে কি বলবো? মেমারি গ্ল্যান্ডে লিম্ফেটিক্স কে দুটো গ্রুপে ভাগ করে, সুপারফিশিয়াল গ্রুপ, ডিপ গ্রুপ। সুপারফিশিয়াল লিম্ফেটিক্স স্কিন থেকে লিম্ফ ড্রেন করে এক্সেপ্ট নিপল এন্ড এরিওলা। আর ডিপ লিম্ফ ভেসেল তারা পেরেনকাইমা অফ দি ব্রেস্ট থেকে লিম্ফ ড্রেন করে ইনক্লুডিং স্কিন অফ দ্য নিপল এন্ড এরিওলা। সুতরাং কোন লিম্ফ ভেসেল কোথা থেকে ড্রেন করে সেটুকু জেনে গেলাম আমরা। এখন জানবো কোয়াড্রেন্টিক ড্রেনেজ, কোন কোয়াড্রেন্ট থেকে কোন দিকে লিম্ফ যায়। মেমারি গ্ল্যান্ডে ল্যাটারাল যে দুটো কোয়াড্রেন্ট আছে, এই যে আপার ল্যাটারাল এন্ড লোয়ার ল্যাটারাল কোয়াড্রেন্ট, এই কোয়াড্রেন্টে লিম্ফ ম্যাক্সিমাম যায় এন্টিরিয়র এক্সিলারি লিম্ফ নোডে। এই লিম্ফ নোডটার নাম হচ্ছে এন্টিরিয়র এক্সিলারি বা পেক্টোরাল নোড। সুতরাং ল্যাটারাল কোয়াড্রেন্ট থেকে লিম্ফ মেইনলি যায় পেক্টোরাল অর এন্টিরিয়র এক্সিলারি লিম্ফ নোডে। মিডিয়াল কোয়াড্রেন্টে লিম্ফ মেইনলি যায় ইন্টারনাল থোরাসিক লিম্ফ নোডে বা ইন্টারনাল মেমারি লিম্ফ নোডে। ম্যাক্সিমামই যায় সেম সাইডে, কিছু লিম্ফ আবার অপোজিট সাইডেও চলে যায় মিড লাইন ক্রস করে। সুতরাং দুই পাশেই যেতে পারে। আর লোয়ার ল্যাটারাল কোয়াড্রেন্ট থেকে কিছু লিম্ফ চলে যায় পোস্টেরিয়র ইন্টারকোস্টাল নোডে। সো এই সেই পোস্টেরিয়র ইন্টারকোস্টাল নোড। লোয়ার মিডিয়াল কোয়াড্রেন্টের লিম্ফ মেইনলি তো যায় ইন্টারনাল থোরাসিক নোডে, but some lymph goes to the subperitoneal and subdiaphragmatic lymph node. Now আমরা জানবো পিউডি অরেঞ্জ কাকে বলে। প্রথমে যে ছবিটা আছে এটা হচ্ছে একটা অরেঞ্জের খোসা। অরেঞ্জের খোসাটা দেখা যাচ্ছে কেমন পিঠ যুক্ত, অনেকগুলো ছোট ছোট পিঠ দেখা যাচ্ছে। এরকমই কখনো কখনো ব্রেস্টের অ্যাপিয়ারেন্স ডেভেলপ করে। এইটাকে বলে পিউডি অরেঞ্জ অ্যাপিয়ারেন্স। এবং এটা হয় যদি কোনো কার্সিনোমা হয়ে সুপারফিশিয়াল লিম্ফ ভেসেল অবস্ট্রাকশন হয়। এটা হয়ে থাকে মেমারি গ্ল্যান্ডে কার্সিনোমা হয়ে যদি সুপারফিশিয়াল লিম্ফ ভেসেল অবস্ট্রাকশন হয়। তখন কি হবে? সুপারফিশিয়াল লিম্ফ ভেসেল স্কিন থেকে লিম্ফ ড্রেন করতো, সেই ড্রেনেজটা হবে না, স্কিউটিনিয়াস ইডিমা হবে। আর ইডিমা যখন হবে তখন এই যে হেয়ার ফলিকল গুলোর কারণে আলটিমেটলি স্কিনের মাঝে এরকম ডিম্পল ডেভেলপ করবে, পিট ডেভেলপ করবে। আলটিমেটলি চেহারাটা হয়ে যাবে কমলার খোসার মতো। এটাকে বলে পিউডি অরেঞ্জ অ্যাপিয়ারেন্স। এখন চলে আসলাম ডেভেলপমেন্ট অফ দি মেমারি গ্ল্যান্ডে। যে কোনো গ্ল্যান্ডে ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদেরকে প্যারেনকাইমা, স্ট্রোমা আলাদাভাবে বলতে হয়। মেমারি গ্ল্যান্ডের ক্ষেত্রেও তাই। তার প্যারেনকাইমা এবং স্ট্রোমা দুটো আলাদা সোর্স থেকে ডেভেলপ করে। প্যারেনকাইমা, এই প্যারেনকাইমার মধ্যে পড়ে এপিথেলিয়াল লাইনিং অফ দি অ্যাসাইনি এবং এপিথেলিয়াল লাইনিং অফ দি ডাক্ট। সো দিস প্যারেনকাইমা ডেভেলপস ফ্রম এন ectodermal thickening. এই ectodermal thickeningটাকে বলে মিল্ক লাইন অর মিল্ক রিজ অফ দি শুলজ। এই মিল্ক লাইনটা অ্যাপিয়ার করে কোন বই বলে 4th উইকে, কোন বই বলে 7th উইকে। যেমন দত্ত বলছে 7th উইকে, ল্যাংম্যানও বলছে 7th উইকে, কিন্তু বিডি চৌরাশিয়া এবং মুরের ডেভেলপমেন্টাল অ্যানাটমি এই দুটো বই বলছে 4th উইকে। তাহলে তো খুব বিপদে পড়া গেল, কোনটা আমরা ফলো করব? তো একটা তো ফলো করতেই হবে, দুটো তো একসাথে রাখতে পারবো না। এই জন্য আমি 7th উইকে লিখে ফেললাম, দত্তকে ফলো করে। তাহলে আমরা বলছি মিল্ক লাইনটা অ্যাপিয়ার করে 7th উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফে, যে লাইন এক্সটেন্ড করে এক্সিলা থেকে এই যে এই লাইনটা গ্রয়েন পর্যন্ত। সো দিস লাইন এক্সটেন্ড ফ্রম এক্সিলা টু গ্রয়েন। হিউম্যানের ক্ষেত্রে এই লাইনের ম্যাক্সিমাম জায়গা ডিসঅ্যাপিয়ার করে যায় এক্সেপ্ট ইন দ্য পেক্টোরাল রিজিয়ন। এই পেক্টোরাল রিজিয়নে লাইনটা পারসিস্ট করে এবং সেখান থেকে মেমারি গ্ল্যান্ড তৈরি হয়। আর মেমারি গ্ল্যান্ডের যে স্ট্রোমা, সেই স্ট্রোমাটা ডেভেলপ করবে ফ্রম দি সারাউন্ডিং মেসোডার্ম। সো দ্যাট ইজ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য মেমারি গ্ল্যান্ড। এখন চলে আসলাম মেমারি গ্ল্যান্ডের ডেভেলপমেন্টাল অ্যানোমালিস প্রসঙ্গে।
এটাও রিটেনে মাঝে মাঝে 1-2 মার্কের প্রশ্ন দিয়ে বসে। মেমারি গ্ল্যান্ড ডেভেলপ করে মিল্ক লাইন থেকে। যদি কোনো মিল্ক লাইন ডেভেলপ না করে তাহলে কি মেমারি গ্ল্যান্ড ডেভেলপ করবে? নো। এই কন্ডিশনকে বলবো এমেস্টিয়া। আবার মেমারি গ্ল্যান্ড ডেভেলপ করলো কিন্তু নিপল ডেভেলপ করলো না, নিপলকে বলে থেলস, থেলিয়া, সো এটাকে হবে এথেলিয়া। নিপলের আরেক নাম থেলস, সুতরাং এটার নাম হয়ে যাবে এথেলিয়া, এমেস্টিয়া, এথেলিয়া। আবার মেমারি গ্ল্যান্ড আমরা বলেছিলাম যে ডেভেলপ করে পেক্টোরাল রিজিয়নের মাঝে অনলি। মিল্ক লাইন যখন শুধু পেক্টোরাল রিজিয়নে পারসিস্ট করবে তখন মেমারি গ্ল্যান্ড শুধুমাত্র পেক্টোরাল রিজিয়নে ডেভেলপ করে। কিন্তু মাল্টিপল জায়গায় যদি মেমারি লাইন পারসিস্ট করে তখন কি হবে? তখন মাল্টিপল ব্রেস্ট ডেভেলপ করে যাবে। এই কন্ডিশনকে বলবো পলিমেস্টিয়া। অথবা মাল্টিপল জায়গায় ব্রেস্ট ডেভেলপ নাই করুক, নিপল ডেভেলপ করে যেতে পারে, তাকে বলবো পলিথেলিয়া। যদি এরকম হয় নিপল ডেভেলপ করেছে কিন্তু নিপলটা ইনভার্টেড হয়ে আছে, তখন বলবো রিট্রাক্টেড অর ইনসার্টেড নিপল। আর মেইলের প্রবলেম হচ্ছে গাইনিকোমেস্টিয়া। So these are the anomalies of the mammary gland: amestia, athelia, polymestia, polythelia, retracted or inserted nipple, gynecomastia. So that is all about the mammary gland from my side. Thank you very much for watching me, for watching my channel, for being with my channel, and please subscribe my channel We Like Anatomy by clicking this bell icon. And please share the content with your friends and give a like and comment in the comment section of the YouTube video. Take care. Goodbye. See you later with the next video.